সবার কি মাইক্রোফোন বন্ধ নাকি? অ্যাটেন্ডেন্স শিটটা ওপেন করা আছে, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসুন। দেখেন লাস্ট ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম সেটা ছিল টর্কের ইকুয়েশনটা আমরা ডিরাইভ করেছিলাম ইনডিউস টর্ক সিনক্রোনাস মোটরের জন্য, এবং ইম্পর্টেন্ট যে বিষয়টা ছিল মোটরের টর্ক যেদিকে কাজ করে মোটরটাও সেদিকে ঘুরে, হুইচ ইজ টোটালি অপোজিট ফর এ সিনক্রোনাস জেনারেটর। ওকে, এখন দেখেন আজকে আমরা আলোচনা করব ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে। ওকে, সো ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা একটু দেখি। 1 মিনিট। তো সবাই খেয়াল করেন, ইকুইভ্যালেন্ট সার্কিটে যদি আমরা দেখতে যাই তাহলে খেয়াল করে দেখেন, দিস ইজ দ্য ফিল্ড সার্কিট, আর এটা হলো আমাদের সেই আর্মেচার সার্কিট। সেম অ্যাজ দ্য সিনক্রোনাস জেনারেটর, তিনটা আইডেন্টিক্যাল ফেজ। ওকে, এবং যেহেতু তিনটা আইডেন্টিক্যাল ফেজ, তো আমরা যখন ফাইনাল মডেল করব তখন আমাদের এই একটা ফেজকে দেখালে চলবে। সেম অ্যাজ সিনক্রোনাস জেনারেটর, অনলি ডিফারেন্স দেখেন এখানে ভি ফাইটা আগে আমরা অ্যাপ্লাই করতেছি। ওকে, দেন কারেন্ট ফ্লো হচ্ছে, দেন আই গট দিস ইন্টারনাল জেনারেটেড ইএমএফ ইএ, অর্থাৎ সহজ বাংলায় কারেন্টের ডিরেকশনটা ডিফারেন্ট। অর্থাৎ এটাই স্বাভাবিক মোটরের ক্ষেত্রে, যেহেতু মোটর ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে, দ্যাটস ওয়াই ইট উইল কনজিউম রিয়েল পাওয়ার। অন দ্য আদার হ্যান্ড জেনারেটরের ক্ষেত্রে সে রিয়েল পাওয়ার সাপ্লাই করতে আর কি। সো ইকুইভ্যালেন্ট সার্কিটের বলার কিছু নেই। কেভিএল ইকুয়েশন একটা চেঞ্জ রয়েছে, দেখেন ইএ সমান সমান ভি ফাই মাইনাস জে এক্সএস আই এ। এক্সএসটা কি ছিল? সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স, সেম অ্যাজ দ্য সিনক্রোনাস জেনারেটরের যেটা ছিল সেটা, মাইনাস আই এ আর এ। ডিফারেন্স হলো এখানেই দেখেন ভি ফাই, যেটা সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে ইএ এবং ভি ফাই এর পজিশনটা আলাদা ছিল, অর্থাৎ এখানে ভি ফাইটা বড়, দেন ড্রপ, দেন দ্য ইএ। আর জেনারেটরের ক্ষেত্রে ইএটা বড় ছিল, দেন দ্য ড্রপস, and then we got the terminal voltage V5. Okay, so সিম্পল সার্কিট, আশা করি আপনারা পারবেন, এটা নিয়ে আলোচনার কিছু নেই। সো নেক্সট যেটা স্লাইডে আমরা দেখি, দিস ইজ ইম্পর্টেন্ট, হুইচ ইজ দ্য ফেজর ডায়াগ্রাম। তো জেনারেটরের ক্ষেত্রে আমরা যখন ফেজর ডায়াগ্রাম ড্র করতাম তখন আপনাদেরকে একটা কথা আমি বলেছিলাম যে ফেজর ডায়াগ্রাম ড্র করতে বললেই আপনারা প্রথমে জিজ্ঞেস করবেন
স্যার কোন লোডের জন্য, অর্থাৎ ডিপেন্ডিং অন দ্য ইলেকট্রিক্যাল লোড আমাদের ফেজর ডায়াগ্রামটা ভিন্ন ভিন্ন হইতো। সো 3 ধরনের লোডের জন্য 3টা ফেজর ডায়াগ্রাম আমাদের হইতো। এখন দেখেন মোটরের ক্ষেত্রে যে লোডটাই আমরা কানেক্ট করি না কেন সেটা তো মেকানিক্যাল লোড হবে, তাই না? সো এখানে ইলেকট্রিক্যাল যে প্রপার্টি অর্থাৎ কারেন্ট এবং ভোল্টেজ লিডিং হবে না ল্যাগিং হবে সেটার কোনো সুযোগ নেই। ওকে, সো মোটরের ক্ষেত্রে আমাদের লোডটা কি সেটা আমার জানার প্রয়োজন নেই। কিন্তু যেহেতু এটা সিনক্রোনাস মোটর, প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এই সিনক্রোনাস মোটরকে ডিপেন্ডিং অন দ্য ফিল্ড কারেন্ট একই সাথে এটাকে লিডিং লোড হিসেবে রান করানো যায়, ইউনিটি লোড হিসেবে রান করা যায়, অ্যাজ ওয়েল এজ ল্যাগিং লোড হিসেবে রান করানো যায়। সো ইফ আই টেল ইউ ড্র দ্য ফেজর ডায়াগ্রাম অফ এ সিনক্রোনাস মোটর, তখন আপনারা কোন লোডের পরিবর্তে যে কোশ্চেনটা করতে পারেন যে মোটরটা এখন কি পাওয়ার ফ্যাক্টরে রান করতেছে। ওকে, অর্থাৎ মোটরের কারেন্ট যদি ভি কে লিড করে তাহলে সেটা লিডিং লোড হিসেবে রান করতেছে। ওকে, যদি সে ইউনিটিতে থাকে তাহলে আই এবং ভি ফাই ইন ফেজ থাকবে, আর যদি আমি বলি ল্যাগিং লোড হিসেবে রান করতেছে তাহলে অবশ্যই আই এ ভি ফাই থেকে ল্যাগিং পজিশনে থাকবে। ওকে, তো কিছু যদি আমি না বলি তাহলে আপনাদের যে কোনো একটা ডায়াগ্রাম আপনারা ড্র করে দিতে পারেন। তো ইউজুয়ালি দেখেন এইখানে যে ডায়াগ্রামটা আমরা ড্র করেছি, দিস ইজ দ্য ফেজর ডায়াগ্রাম অফ এ সিনক্রোনাস মোটর, এবং খেয়াল করে দেখেন এখানে আই এ কিন্তু ভি ফাই থেকে লিডিং পজিশনে আছে। সো আমরা এটা বলতেই পারি যে এটা লিডিং লোড হিসেবে রান করতেছে। এখন সেকেন্ড ব্যাপারটা খেয়াল করে দেখেন, আমাদের ফেজর ডায়াগ্রাম ড্র করার উদ্দেশ্য হলো আমাদের কেভিএল কে স্যাটিসফাই করা। ওকে, তো কেভিএলটা আমরা আগের স্লাইডে দেখে এসেছিলাম, কি ছিল? ই এ সমান সমান ভি ফাই মাইনাস আই এ জে এক্সএস মাইনাস আই এ আর, তাই না? তাহলে এটাকে স্যাটিসফাই করলেই হবে। এটা উল্টায় যদি আমরা লিখি তাহলে ভি ফাই সমান সমান এই টার্মগুলা ই এর সাথে প্লাস হবে। ওকে, এই দুটো টার্ম ই এর সাথে প্লাস হবে। এখন ফেজার ডায়াগ্রামে দেখেন যেহেতু আই এ আর এ এটা খুবই ছোট, সো উই ক্যান নেগলেক্ট, দ্যাটস ওয়াই দেখেন এই ফেজার ডায়াগ্রামে আমার যে আই এ আর এ সেটা কিন্তু নাই। ওকে, আই এ আর এ বাদ, এটা আমি বাদ দিয়ে দিয়েছি। সো শুধু ভি ফাই মাইনাস আই যে এক্সেসটা দেখালে আমি ইয়েটা পাবো। অন দ্য আদার হ্যান্ড ই এর সাথে এটা যোগ করতে হবে, সেটাই করা হয়েছে দেখেন। সো এই যে আমার ভি ফাই, এটাকে আমি স্যাটিসফাই করব কিভাবে দেখেন, ই এর সঙ্গে এই ড্রপটা যোগ করলাম, যোগ করে ভি ফাই এর সাথে মিলাই দিলাম। ওকে, এবং এইখানে আমার আই এ, অর্থাৎ এই মোটরটা লিডিং লোড হিসেবে রান করতেছে। আই এবং ভি ফাই এর মাঝখানের অ্যাঙ্গেলটা হলো আমাদের থেটা, হুইচ ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, এবং ভি ফাই এবং ই এর মাঝখানের অ্যাঙ্গেল ডেল্টা। এটা গেল ফেজর ডায়াগ্রাম, এবং ফেজর ডায়াগ্রাম থেকে আমরা করেসপন্ডিং ওই যে ম্যাগনেটিক ফ্লাক্সের যে ভেক্টর ডায়াগ্রাম সেটা আমরা ড্র করতাম, হুইচ ইজ দেখেন বি নেটটা প্রডিউস করে ভি ফাই। ওকে, দ্যাটস ওয়াই ভি ফাই যে বরাবর বি নেট সে বরাবর, এটা আমরা ঠিক সিনক্রোনাস জেনারেটর যখন পড়েছিলাম তখন আমরা আলোচনা করেছিলাম। এবং বিএস যে বরাবর থাকে সেটাকে আমরা বলতাম ই স্ট্যাটর। ওকে, অ্যান্ড ই স্ট্যাটর যে ভোল্টেজটা ছিল আর কি, এবং বিআর যে বরাবর থাকে সেটাই ছিল আমার মেইন ভোল্টেজ ই এ। ওকে, এখন একটা উল্লেখযোগ্য জিনিস খেয়াল করে দেখেন, যখন আমরা জেনারেটর পড়েছিলাম এই অ্যাডভান্স পজিশনে কে থাকতো, এখানে কিন্তু বিএস থাকতো না, অ্যাডভান্স পজিশনে থাকতো বিআর, এবং ল্যাগিং পজিশনে থাকতো আমার বিএস। মোটরের ক্ষেত্রে কিন্তু দেখেন ব্যাপারটা ভিন্ন। ওকে, সো যে লোডেই আমরা চালাই না কেন, আই মিন যে লোড হিসেবে আমরা চালাই না কেন, এটা ঘটবে, অর্থাৎ বিএসটা আমার অ্যাডভান্স পজিশনে এবং বিআরটা আমার ল্যাগিং পজিশনে। ওকে, যেটা জেনারেটরের ক্ষেত্রে ছিল আমার উল্টা। ওকে, এটাই স্বাভাবিক যেহেতু এটা আমাদের মোটর, সো এটা একটা উল্লেখযোগ্য ব্যাপার রয়েছে, বাকি সবই অ্যাজ ইউজুয়াল সেম। সো আশা করি এটা আপনাদের বুঝতে সমস্যা হবে না। এখন দেখেন যে একটা কম্প্যারিজন, যেটা আমি অলরেডি আপনাদেরকে একটু বলে ফেলেছি। ওকে,
সো এই বামের ডায়াগ্রামটা দেখেন, দেখে বুঝতে পারতেছেন এটা একটা জেনারেটরের ডায়াগ্রাম। কিভাবে বুঝলাম? জেনারেটরের ক্ষেত্রে এবং মোটরের ক্ষেত্রে ডিফারেন্সটা কোথায় সেটা একটু দেখলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। ওকে, এই ডায়াগ্রামটা ড্র করা হয়েছে, দেখেই বুঝতে পারতেছেন আইএ ল্যাগিং, তার মানে ইন্ডাকটিভ লোডের জন্য যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। ওকে, এবং এটা একটা আমাদের মোটরের ডায়াগ্রাম। ওকে, সো এটা দেখে যেহেতু আইএ লিডিং, সেটা আমি বলতে পারি যে মোটর ইজ অপারেটিং অ্যাজ এ ক্যাপাসিটিভ লোড। ওকে, বাট এখানে এটা যায় আসে না কিছু। আমরা দেখি চেঞ্জটা কোথায় আসে, যেটা যে লোডের যে কোনো লোডের জন্য সেটা একই চেঞ্জ থাকবে, হুইচ ইজ প্রথম চেঞ্জ দেখেন জেনারেটরের ক্ষেত্রে ইএ থাকে অ্যাডভান্স পজিশনে, মোটরের ক্ষেত্রে ইএ থাকে ল্যাগিং পজিশনে, তাই না? অলসো যেটা আমি অলরেডি বলে ফেলেছি, এই বিআর থাকে দেখেন জেনারেটরের ক্ষেত্রে অ্যাডভান্স পজিশনে, বিএস থাকে ল্যাগে, মোটরের ক্ষেত্রে দেখেন বিআর ল্যাগে এবং বিএসটা অ্যাডভান্স পজিশনে। ওকে, সো দিজ টু ডিফারেন্সেস, এটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। এটা এই জন্য একটা অ্যানালজি করা হয়েছে। এবং এখানে দেখেন ইনডিউস টর্ক, এটা গত ক্লাসে আমরা আলোচনা করেছি, আপনারা অলরেডি বুঝে গিয়েছেন যে টাউ ইনডিউস সমান সমান এই যে বিআর আর বি নেট, আর যদি ক্রস গুণ করি তাহলে তাদের মাঝখানের অ্যাঙ্গেল ডেল্টা। এই অ্যাঙ্গেলকে আমি ডেল্টা কেন বলি? বিকজ বি নেট আমার প্রডিউস করে হলো ভি ফাই, অ্যাকচুয়ালি প্রডিউস করে মানে আলটিমেট রেজাল্ট আর কি, অর্থাৎ দুইটা ফ্লাক্সের ইন্টারাকশনের পরে যেটা থাকে সেটাই বি নেট, এবং দুইটা ভোল্টেজের ইন্টারাকশনের পরে যেটাই থাকে সেটাই হলো আমার ভি ফাই। সো আমরা বি নেটের সঙ্গে ইনলাইন ভি ফাই আমরা বলতে পারি। অন দ্য আদার হ্যান্ড যে বি আর, ওকে, এটাই হলো কি আমার ইএ প্রডিউস করে, তাই না? বিএ এই যে ইএ যেটা এটা প্রডিউস করে, এই যে ইএ প্রডিউস করে আমার বিআর। ওকে, জেনারেটরের ক্ষেত্রে এখানে ছিল, মোটরের ক্ষেত্রে এটা এখানে। সো ভি ফাই এবং ই এর মাঝখানের অ্যাঙ্গেল যেহেতু ডেল্টা, সেহেতু বি নেট এবং বিআর এর মাঝখানের অ্যাঙ্গেল হবে আমার ডেল্টা। সেখান থেকে আমার চলে আসে সাইন ডেল্টা, কিভাবে? ক্রস গুণ করলে। সো এটা আপনারা জানেন। ওকে, সো এটাই ছিল আমাদের ভেক্টর ডায়াগ্রামের অবস্থা, যদি আমি বলি সিনক্রোনাস মোটরের ভেক্টর ডায়াগ্রাম ড্র করতে। এখন দেখেন আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস, হুইচ ইজ স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স। ওকে, এটা আপনারা অলরেডি দেখে আসার কথা। কোথায় দেখে আসার কথা একটু যদি মনে করেন, হুইচ ইজ ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশনের মতোই বলতে পারেন। এটা এসআর, এখানে স্পিড রেগুলেশন, সেটা সিমিলার। কিন্তু আমি বলতে চাচ্ছি এই যে স্পিড এবং টর্ক, এই ডায়াগ্রাম আপনারা আগে কোথায় দেখে এসেছেন একটু যদি মনে করেন, দেখবেন যে 2-1-এ যখন এনার্জি কনভার্সন 1 পড়েছেন, সেখানে যখন 3 ফেজ ইন্ডাকশন মেশিন ছিল, ওকে, সেখানে আপনার এরকম টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স ছিল। সেটা কিরকম ছিল? এইরকম দিয়ে এরকম একটা কার্ভ ছিল, তাই না? আমার আঁকাটা প্রপারলি হয় নাই, হ্যাঁ, প্রবাবলি একটু সামনে ঢাল থেকে এরকম হয় বা কিছু একটা হয়। ওকে, সো সেখানে আমাদের টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক ছিল, অথবা টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্স, যেটা স্পিডের উল্টা, সেটা ছিল। সেটার সঙ্গে আমরা যদি মিল রেখে এটা দেখি, মজার বিষয় দেখেন, দিস ইজ মাই রেটেড টর্ক অ্যান্ড দিস ইজ দ্য পুল আউট টর্ক। পুল আউট টর্ক কোনটা আমি একটু পরে আলোচনা করি। আগে দেখেন স্পিডের সঙ্গে ক্যারেক্টারিস্টিক্সটা খেয়াল করে দেখেন যে সিনক্রোনাস স্পিডে সিনক্রোনাস মোটর রোটেট করে, বাই দিস টাইম এটা আমরা সবাই জানি। অ্যান্ড হোয়াট এভার দ্য লোড ইজ, সেটা আপনি বাড়ান বা কমান উইদিন দ্য পারমিসিবল টর্ক অ্যাঙ্গেল, হুইচ ইজ দ্য ম্যাক্স টর্ক অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, এর মধ্যে সে কি করবে? লোড বাড়া কমার সাথে সে চেঞ্জ হবে, এবং এই রেঞ্জের মধ্যে যতক্ষণ সে থাকবে ততক্ষণ তার স্পিডের কোনো চেঞ্জ হবে না, সে সিনক্রোনাস স্পিডেই রান করতে থাকবে। ওকে, সো খেয়াল করে দেখেন, দিস পয়েন্ট ওয়াজ দ্য রেটেড লোড, এবং এরপরে দেখেন লোড আরো বেড়ে গেছে। সাধারণত রেটেডের থেকে 3 টাইমস হায়ার থাকে আর কি, হ্যাঁ, এই ফুল লোড টর্ক যেটা, তার থেকে এটা 3 টাইমস হায়ার থাকে। ওকে, 3 টাইমস হায়ার, হ্যাঁ। সো টর্ক কিন্তু বেড়ে গিয়েছে, তার মানে আমি এই মেশিনে আরো বেশি লোড দিয়েছি, মেকানিক্যাল লোড। স্টিল দেখেন স্পিডের কোনো চেঞ্জ হয় না, স্পিড কিন্তু যা ছিল তাই আছে। এবং বাই দিস টাইম আমরা জানি চেঞ্জটা কোথায় হয়? টর্ক অ্যাঙ্গেলে চেঞ্জ হয়, টর্ক অ্যাঙ্গেলটা বাড়তে থাকে।
তো সেখান থেকে আমরা স্পিড রেগুলেশন ক্যালকুলেট করতে পারি। হ্যাঁ, স্পিড রেগুলেশনটা কি দেখেন, NNL মানে নো লোড স্পিড। আমরা জানি কি যে কোনো মেশিনের ক্যারেক্টারিস্টিক্স হলো, যেমন ইন্ডাকশন মেশিনের কথাই আমরা বলি, যদিও ইন্ডাকশন মেশিনে নো লোড টু ফুল লোড খুব একটা যে স্পিডের বেশি চেঞ্জ হয় তা না, বাট তারপরে কিছুটা চেঞ্জ তো হয়। হ্যাঁ, নিয়মটা হলো লোড যত বাড়বে স্পিড তত ফল করবে। ওকে, এবং ইন্ডাকশন মোটরের ডাইনামিক্সটা কি ছিল দেখেন, লোডটা যত বাড়তো স্পিড আমার তত ফল করে। স্পিড ফল করা মানে করেসপন্ডিং রিলেটিভ স্পিডটা বাড়ে। রিলেটিভ স্পিডটা বাড়া মানে যদি আমি স্কুইরেল কেজ রোটর ধরি বা অন রোটর, হোয়াট এভার দ্য রোটর ইজ, রোটরের অ্যাক্রসে ইনডিউস ইএমএফ এর পরিমাণ বাড়ে, রোটর কারেন্টের পরিমাণ বাড়ে। এবং যেহেতু ইন্ডাকশন মোটরের বেসিক প্রিন্সিপাল জাস্ট লাইক এ ট্রান্সফর্মার, সো রোটর কারেন্ট বাড়া মানে I2 প্রাইম, প্রাইমারিতে যেটা আসবে প্রাইমারি কারেন্টটা বাড়বে। তার মানে লোড যদি বাড়ে তাহলে ইনপুটে আমার রিয়েল পাওয়ারও বাড়াইতে হবে। ওকে, এটা ছিল ইন্ডাকশন মোটরের প্রিন্সিপাল। এবং সেটা করতে যে কি হতো, অবশ্যই স্পিড ফল করতে হবে, তাই না? কারণ স্পিড ফল যদি না করে তাহলে ওই যে বেশি লোডকে সাপ্লাই করতে হলে তো আমার বেশি কারেন্টের দরকার, তাই না? তো সেটা কিভাবে আসে, এটা ছিল ইন্ডাকশন মোটরের প্রিন্সিপাল। কিন্তু সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে দেখেন, এখানেও আমার লোড বাড়া মানে কি, আমরা বাই দিস টাইম আগে স্লাইড গুলোতে পড়ে এসেছি, এখানেও যে ডাইনামিক্স, সেখানেও কিন্তু আমার লোড বাড়া মানে অবশ্যই ইনপুটে রিয়েল পাওয়ার সাপ্লাই আমার বাড়বে, কারেন্ট আই এর ভ্যালু বাড়ে, তাই না? অ্যাজ ওয়েল এজ টর্ক অ্যাঙ্গেলও চেঞ্জ হয়, কিন্তু যেটা চেঞ্জ হয় না হুইচ ইজ দ্য স্পিড। দ্যাটস ওয়াই আমি যদি স্পিড রেগুলেশন এটা আমি বার করি, NNL মাইনাস NFL ডিভাইডেড বাই NFL, ওকে, যেটা ইন্ডাকশন মেশিনের ক্ষেত্রে একটা ভ্যালু আমরা পাইতাম। ওকে, এবং ভ্যালুটা কিরকম দেখেন, এই স্পিড রেগুলেশনটাই দেখেন ইন্ডাকশন মোটরে অনেকটা কিসের সাথে মিল আছে দেখেন, স্লিপের সাথে। ওকে, স্লিপের সাথে মনে আছে? স্লিপটা কি ছিল? NS মাইনাস N ডিভাইডেড বাই NS। ওকে, তো এটার মতো মিল আছে স্লিপের সাথে আর কি। তো এটাকে আমরা তো এখানে স্লিপ বলতে পারবো না, এটা ধরেন আমাদের স্পিড রেগুলেশন। তো সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে স্পিড রেগুলেশন কি দেখেন, নো লোড স্পিড যা ফুল লোড স্পিডও তাই, তার মানে এই টার্মটা হয়ে যাচ্ছে জিরো, তার মানে স্পিড রেগুলেশন জিরো। অন দ্য আদার হ্যান্ড আমি যদি স্লিপও বের করতাম, স্লিপও আমার সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে কি আসতো, জিরো, যেটা আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম। ওকে, সো মেন বিষয় যেটা হলো এখানে দেখেন এই টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্সটা কি। হ্যাঁ, দেখেন এটা একটা কনস্ট্যান্ট স্ট্রেট লাইন আপ ও অ্যাক্সিসের সাথে সমান্তরাল। এখন দেখেন যে কোশ্চেনটা আগে ছিল যে আপনি একটা মোটর, সিনক্রোনাস মোটর পারফেক্টলি রানিং, কোনো সমস্যা নাই, রেটেড কন্ডিশনে সে রান করতেছে এবং সে রেটেড টর্কে রান করতেছে, অর্থাৎ লোডটা এটা ছিল। এখন সাডেনলি, নট সাডেনলি, ধীরে ধীরে আপনি বা গ্র্যাজুয়ালি আপনি লোড বাড়াতে থাকলেন, 3 টাইমস হায়ার, যেটা ছিল তার পুল আউট টর্ক। ইকুয়েশনে পুল আউট টর্ক কখন আসবে, যখন ডেল্টার ভ্যালু 90-তে রিচ করবে, তখন এটা হলো আমার টাও ম্যাক্স। কোশ্চেন হইলো এর পরেও যদি আপনি লোড চাপান, হোয়াট উইল হ্যাপেন? ধরেন পুল আউট টর্কের চেয়ে আপনি লোডটা দিয়েছেন এখানে। ওকে, এটা হলো গিয়ে আমার এখন অ্যাপ্লাইড লোড, দেন হোয়াট উইল হ্যাপেন? যেটা মজার বিষয় ঘটবে, আপনাদের মনে হতে পারে যে ডেল্টার উপরে গেলে কি হবে, মোটর থেমে যাবে। ব্যাপারটা এত সিম্পল না। বিষয় যেটা ঘটবে যে শুধু থামার প্রশ্ন না, এই মোটরের মধ্যে সে তখন যেটা হবে আউট অফ সিনক্রোনিজম হবে, অর্থাৎ এই টর্ক যেটা তাকে ঘোরাচ্ছিল সেই টর্ক যেহেতু সে 90 ডিগ্রি পার হয়ে গিয়েছে, সো তার যে লকিং পজিশন ছিল সেটা নষ্ট হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট টর্কটা তাকে যখন প্রতিবার পাস করবে, তখন যখন সে লকিং এর বাইরে চলে যাবে, তখন দেখেন টর্ক একবার রিভার্স হবে, একবার ব্যাক অ্যান্ড ফোর্থ, সামনে পিছে করবে আর কি। অ্যাজ এ রেজাল্ট দিস রোটর উইল ভাইব্রেট, ওকে, সিভিয়ারলি ভাইব্রেট। ওকে, সো ভাইব্রেশন মানে তো বুঝেনি, হ্যাঁ, এটা ভালো কিছু না। মানে মোটরের এই অবস্থা যদি থাকে, ইন দ্যাট কেস রানিং অবস্থায় লোডটা বেড়ে গিয়েছে, তখন যদি সেরকম ভাইব্রেট করে, অ্যাজ এ রেজাল্ট আপনি কি করবেন, ইউ উইল ড্যামেজ দ্য মোটর। ওকে,
সো আউট অফ সিনক্রোনিজম স্টেট যেটা সেটা কখনোই পারমিসিবল না। অ্যান্ড অলসো এই আউট অফ সিনক্রোনিজম যেটা সেটাকে বলা হয় স্লিপিং পোলস। এটা অন্য একটা নাম আর কি। হ্যাঁ, কোথাও শব্দটা পাবেন হয়তো, স্লিপিং পোলস বলে। ওকে, তো এটাই ছিল যে রেটেড টর্ক বা রেটেড টর্কের উপরে যে ম্যাক্সিমাম যেটা পুল আউট টর্কের উপরে যদি আমি লোড চাপাই তাহলে কি ঘটে। ওকে, এখন দেখেন এখানে আর একটা কথা লেখা আছে, এটা একটু খালি মাথায় রাখেন, আমি একটা পরের স্লাইডে ব্যাখ্যা দিব। যে লার্জার ফিল্ড কারেন্ট তার মানে ইএ যদি বেশি রাখি, তার মানে আমি মোটরকে যদি ক্যাপাসিটিভ লোড হিসেবে রান করাই, ওকে, তাহলে আমাদের কিছু সুবিধা আছে। ওকে, যেমন একটা বলতেছে যে স্টেবিলিটি অ্যাডভান্টেজ, একটা স্টেবিলিটি অ্যাডভান্টেজ আমরা পাবো। ঠিক আছে, সেটা একটু মাথায় রাখেন। তার মানে আমরা এই লাইন থেকে এটা বুঝতে পারি যে কোন সিনক্রোনাস মোটরকে যদি আমরা লিডিং লোড হিসেবে রান করাই তাহলে আমরা কিছুটা অ্যাডভান্টেজ পাবো। ওকে, অ্যাডভান্টেজটা কি আমরা পরে আলোচনা করবো, এটা একটু মাথায় রাখেন। ঠিক আছে, আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, পরের স্লাইডে যাই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আজকের দিনের জন্য। ওকে, হুইচ ইজ দ্য ইফেক্ট অফ লোড চেঞ্জেস অন এ সিনক্রোনাস মোটর। ওকে, এখন প্রশ্ন হলো যে লোড চেঞ্জ বলতে আমরা কি বুঝি? খুবই সহজ, একটা সিনক্রোনাস মোটর রান করতেছে, তার উপরে আমি আমার যে মেকানিক্যাল লোড চাপানো দরকার সেটা আমি কম বা বেশি করতেছি। ওকে, তো যখন আমরা লোড চেঞ্জ নিয়ে আলোচনা করব তখন আমরা ধরে নিব যে একটা মোটরের যে কন্ট্রোল, আমাদের তো দুইটা কন্ট্রোল, তাই না? একটা হলো আমাদের ফিল্ড কন্ট্রোল, ওকে, আর একটা হলো ধরেন আমরা যদি ধরেন ওই যে মানে রিয়েল পাওয়ার সাপ্লাই যেটা, সেটা একটা কন্ট্রোল আমরা করতে পারি আর কি। ঠিক আছে, তো মোটরের ক্ষেত্রে আমরা যে পরিমাণ লোড চাপাবো সেই অনুযায়ী সে রিয়েল পাওয়ার ড্র করবে, সে নিয়ে নিবে। ওকে, তো আমাদের আরেকটা কন্ট্রোল যেটা থাকে সেটা হলো আমার ফিল্ড কারেন্টটাকে আমরা ভ্যারি করতে পারি এবং সেই ভ্যারি করার মাধ্যমে তার পাওয়ার ফ্যাক্টর আমরা চেঞ্জ করতে পারি আর কি। ঠিক আছে, অর্থাৎ সে রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই দিবে না কনজিউম করবে, সেটা আমরা ঠিক করতে পারি। তো এখন দেখেন, যখন আমি লোড চেঞ্জ, ইফেক্ট অফ লোড চেঞ্জ আলোচনা করব, আমি ধরে নিচ্ছি যে আমার ফিল্ড কারেন্ট কনস্ট্যান্ট, স্পিড আমার কনস্ট্যান্ট। ওকে, অর্থাৎ মোটরটা সবই রেটেড কন্ডিশনে রান করতেছে। হোয়াট উই জাস্ট চেঞ্জ হুইচ ইজ দ্য অ্যামাউন্ট অফ লোড। ওকে, অর্থাৎ মোটরের উপরে যে মেকানিক্যাল লোড সেটা আমি চেঞ্জ করব, তাহলে দেখেন সেটার ইফেক্ট কি হবে। সো কিছু ইকুয়েশন বাই দিস টাইম আমরা জানি, ইএ ডিপেন্ড করে হলো গিয়ে স্পিড এবং ফ্লাক্সের উপরে, তাই না, মানে ফিল্ড কারেন্টের উপরে। তো যেহেতু এখানে দুইটাই কনস্ট্যান্ট, স্পিডও কনস্ট্যান্ট এবং ফ্লাক্সও কনস্ট্যান্ট, তার মানে দিস ইএ ইজ কনস্ট্যান্ট, এটা মাথায় রাখেন। ওকে, এখন মজার বিষয় দেখেন, লোড যদি আমার বাড়ে, লোড বাড়া মানে আমার পি বাড়াইতে হবে, পি বাড়বে। হ্যাঁ, এখন দেখেন ভি5 কনস্ট্যান্ট, ইএ কনস্ট্যান্ট, এক্সএস কনস্ট্যান্ট। ওকে, তাইলে দেখেন চেঞ্জটা কোথায় আসবে? ইফ পি যদি বাড়ে, সাইন ডেল্টা মাস্ট আমার বাড়তে হবে, তাই না? তার মানে ইএ সাইন ডেল্টা এই টার্মটা আমার কনস্ট্যান্ট হইতে হবে। ওকে, বোঝা গেছে? তার মানে ইফ পি ইজ ইনক্রিজিং, আমার এই যেহেতু ইএ সাইন ডেল্টা কনস্ট্যান্ট, তার মানে সাইন ডেল্টার ভ্যালু আমার বাড়াইতে হবে। তো সেটাই দেখেন ঘটতেছে। একটা মোটর মনে করেন ইনিশিয়ালি তাকে আমি ওভার এক্সাইটেড অবস্থায় রেখেছি। ওভার এক্সাইটেশন মানে হলো ফিল্ড কারেন্টটা আমি এমন জায়গায় রেখেছি যেন আয়ে লিডিং পজিশনে থাকে। অর্থাৎ ওভার এক্সাইটেড মেশিন মানে হলো গিয়ে মোটরটা আমার ক্যাপাসিটিভ লোড হিসেবে রান করতেছিল। হ্যাঁ, ইনিশিয়ালি চিন্তা করেন, এই যে দেখেন IA1, এখানে আমার IA1, এই যে আমার V5, এই যে করসপন্ডিং EA1। ওকে, দেখতেই পাচ্ছেন সবাই। এখন দেখেন আমি এর উপরে লোড চাপানো শুরু করলাম। হ্যাঁ, এবং অ্যাঙ্গেল ডেল্টা কোনটা? এই যে V5 এবং ই এর মাঝখানে হলো গিয়ে অ্যাঙ্গেল ডেল্টা, ধরেন এটা 1, এটা হলো ধরেন ডেল্টা 2, এটা হলো আমার ডেল্টা 3,
and this one is my delta 4. Okay. এখন দেখেন আমি লোড বাড়াচ্ছি, লোড বাড়ানো মানে হইলো এই ই এর তো সে ম্যাগনিটিউড সরতে পারবে না, ওকে, সরতে পারবে না, বিকজ দিস থিং ইজ কনস্ট্যান্ট। আমি আগেই বলে দিছি ই এ ইজ কনস্ট্যান্ট, এটা একদম মাথায় রাখেন। যেহেতু আমার ফিল্ড কারেন্ট কনস্ট্যান্ট, my speed is constant, there is no way it is possible that EA, the magnitude of the EA can be varied. Okay. এখন দেখেন তো লোড বাড়াচ্ছি এবং আমরা জানি ডেল্টা চেঞ্জ হবে, তাই হচ্ছে দেখেন লোড যত আমি বাড়াচ্ছি এই লাইন বরাবর আমার ইএ শিফট হতে থাকবে। ওকে, তো ইএ যদি এই বরাবর সরতে থাকে তাহলে চেঞ্জ কোথায় দেখেন অ্যাঙ্গেলটা বাড়তেছে, তার মানে এখান থেকে বুঝতে পারতেছেন আলফা 1 এর চেয়ে অবশ্যই বড় আলফা 2, তার চেয়ে অবশ্যই বড় আলফা 3, তার চেয়ে বড় অবশ্যই আলফা 4, দেখতেই পাচ্ছেন। আর একটা ইফেক্ট কি দেখেন, যদি আমার আলফা অ্যাঙ্গেলটা বাড়ে তাহলে এই যে ইএ থেকে যে ড্রপটা, হ্যাঁ এটা কোন ড্রপ ছিল, এই ড্রপটা কি ছিল মনে আছে, আই এ জে এক্স এস, এই ড্রপটাও বাড়বে। কেন বাড়বে? বিকজ এই ড্রপটা বাড়া মানেই হলো আমার আই এ যে কারেন্ট সেটাও বাড়তেছে। সেখানে খেয়াল করে দেখেন যখন আমার লোড বাড়তেছে আয়ের দেখেন ম্যাগনিটিউড বাড়তেছে। ওকে, আয়ের কি বাড়তেছে, ম্যাগনিটিউড বাড়তেছে, ঠিক আছে। তার মানে দেখেন আমি যদি ইন এ নাটশেল একবারে বলতে চাই, তার মানে লোড বাড়ার সাথে সাথে দেখেন মোটরের কি হয়, লিডিং নেচার থেকে মোটরটা আস্তে আস্তে ল্যাগিং নেচারের দিকে যেতে থাকে। ওকে, এটাই হলো গিয়ে আমার ইফেক্ট অফ লোড চেঞ্জ। তার মানে আমি লোড যত বাড়াবো আমার ডেল্টা বাড়বে। ওকে, ডেল্টা বাড়া মানেই হলো আমার আপনার করেসপন্ডিং লাইন কারেন্ট বাড়বে এবং আস্তে আস্তে মোটরটা লিডিং ক্যারেক্টার থেকে ল্যাগিং ক্যারেক্টারের দিকে যাবে। এখন দেখেন আগের স্লাইডে আপনাদের জন্য আমি একটা কোশ্চেন রেখে এসেছিলাম, হুইচ ওয়াজ যে একটা মোটরকে লিডিং পজিশনে ইনিশিয়ালি যদি আমি ওভার এক্সাইটেড অবস্থায় রাখি তার কিছু অ্যাডভান্টেজ রয়েছে। ওকে, স্টেবিলিটি ইস্যুর ক্ষেত্রে তো খেয়াল করে দেখেন এই মোটরটা যদি ইনিশিয়ালি লিডিং এ ছিল বলেই আমি কিন্তু আস্তে আস্তে লোড বাড়াচ্ছি, আলফা বাড়তেছে। আমরা জানি আলফার ম্যাক্সিমাম লেভেল কত, 90 পর্যন্ত, তাই না? তো প্রথমেই যদি মোটরটা ল্যাগিং থাকতো, ওকে, ইনিশিয়ালি যদি আমি তাকে ল্যাগিং রাখতাম তাহলে আপনি কিন্তু আর এর উপরে এই 90-র মধ্যে বেশি লোড আর ইনক্রিজ করতে আমরা পারতাম না, তাই না? কারণ সে 90 ডিগ্রিতে পৌঁছায় যেত এবং 90-তে পৌঁছানো মানে কি সে আউট অফ সিনক্রোনিজম হয়ে যেত, তাই না? সো এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট ইস্যু আর কি, ঠিক আছে। অর্থাৎ আমি যে বললাম না যে ইনিশিয়ালি মোটরকে লিডিং পাওয়ার ফ্যাক্টরে রাখার সুবিধা কি, অর্থাৎ ইনিশিয়ালি আমি মোটরকে যদি ওভার এক্সাইটেড রাখি তাহলে সুবিধা কি, বিকজ সময়ের সাথে সাথে মোটরটা মানে নট সময়ের সাথে সাথে লোড বাড়ার সাথে সাথে সে ল্যাগিং অর্থাৎ ইন্ডাকটিভ ক্যারেক্টারের দিকে যাবে। অ্যাজ এ রেজাল্ট আমাকে যেটা করতে হবে ইনিশিয়ালি যদি আমি লিডিং অবস্থায় রাখি আমি অনেক এই ডেল্টা গ্র্যাজুয়ালি 90-র মধ্যে আমি টর্কের পরিমাণ অনেক বেশি পাবো। প্রথমে যদি আমি এটা দেখেন খেয়াল করে দেখেন ইনিশিয়ালি যদি আমার ল্যাগিং থাকতো, ওকে, তাহলে কি হইতো দেখেন ই এটা করেসপন্ডিং ই এর পজিশনও চেঞ্জ হতো, তাই না? অ্যাজ এ রেজাল্ট কি হতো দেখেন আমার টর্কের এখানে আমি সেই মানে পুরো টর্কের আগেই সামান্য লোড ইনক্রিজ করলে আমি 90-তে পৌঁছে যেতে পারতাম আর কি, ঠিক আছে। সো এরকম একটা ব্যাপার এখানে কাজ করে আর কি। এন্ড অলসো স্টেবিলিটির ইস্যু তো আছেই। সো সহজ বাংলায় আজকে আমরা এখানে যেটা শিখলাম, লোড বাড়লে কি হয়, লোড বাড়লে টর্ক অ্যাঙ্গেল বাড়ে, লাইন কারেন্ট বাড়ে এবং লিডিং নেচার থেকে মোটর ল্যাগিং এর দিকে যেতে থাকে। ওকে, এটা হলো এক কথা যদি আমি বলি। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এখানে আমাকে পরে করতে পারেন। এরপরে দেখেন পরের টপিক যেটা আমরা আলোচনা করতে চাই, যে যেটা আমরা অল্টারনেটরের ক্ষেত্রেও করি, তাই না? যে একটা হলো লোড বাড়লে কি হয় আর একটা হলো
এখন আমি লোডকে কনস্ট্যান্ট রাখবো, বাট আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য এক্সাইটেশন, হুইচ ইজ আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য ফিল্ড কারেন্ট। ইভেনচুয়ালি দ্যাট উইল চেঞ্জ দ্য ফ্লাক্স ইন দ্য মেশিন, অ্যান্ড ইভেনচুয়ালি তাতে কি ঘটবে। সো আবার দেখেন আগের মতো কিছু জিনিস আমরা জানি, ই এ কে ফাই ওমেগা, ওমেগা কনস্ট্যান্ট বাট ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, তাই না? তার মানে ই এর যে ম্যাগনিটিউড এটা চেঞ্জ হবে। ওকে, এখন এটা কিন্তু বোঝার বিষয়, দেখেন খেয়াল করে দেখেন। সো এখন দেখেন কি ঘটবে। প্রথম কথা হলো, নাও মাই পি ইজ কনস্ট্যান্ট। ওকে, আগের বার কিন্তু পি ভেরিয়েবল ছিল, এখন পি কনস্ট্যান্ট, যেহেতু আমার লোড কনস্ট্যান্ট। ঠিক আছে, পি যদি কনস্ট্যান্ট হয়, আমরা জানি ভি ফাই এক্সএস এগুলি কনস্ট্যান্ট ধরে নেন, তাহলে আমি এখন সরাসরি ই এর ম্যাগনিটিউডে হাত দিচ্ছি, তাই না? ই এর ম্যাগনিটিউড চেঞ্জ হবে। এখন তাইলে দেখেন ব্যাপারটা কি ঘটে। ই এর ম্যাগনিটিউড যদি চেঞ্জ হয়, যেহেতু পি কনস্ট্যান্ট, আমার ই এ সাইন ডেল্টা কি করতে হবে? কনস্ট্যান্ট রাখতে যদি আমি চাই, তাহলে দেখেন এখানেও আবার কি হবে, ই এর ম্যাগনিটিউড চেঞ্জের সাথে সাথে অবশ্যই আমার ডেল্টাও চেঞ্জ হবে। তাহলে খেয়াল করে দেখেন, এই যে দেখেন ই এখানে ছিল, এই যে ডেল্টা, দেখেন ই যেই বাড়লো ডেল্টা কিন্তু আমার কমে গেল। ওকে, সো ফিল্ডের চেঞ্জ কোথায় সরাসরি আসতেছে, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ই এর ম্যাগনিটিউড বাড়বে বা কমবে। ঠিক আছে, এটা হলো গিয়ে প্রথম কথা। এবার দেখেন এটার আর একটা ইফেক্ট রয়েছে, ওকে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং যেটা আমরা গত ক্লাস থেকেই আলোচনা করতেছি, হুইচ ইজ এই ফিল্ড কারেন্ট চেঞ্জের মাধ্যমে কারেন্টকে চেঞ্জ করা যায়। খেয়াল করে দেখেন এখানে এই ই এর ম্যাগনিটিউড বেশি এটা হচ্ছে, তাই না? এজ এ রেজাল্ট কি হয়েছে দেখেন, ইনিশিয়ালি সে কারেন্টটা ছিল ল্যাগিং, এখানে কি কারেন্ট লিডিং। মেকানিজমটা কি, তাই না? খুব সিম্পল, দেখেন আমরা জানি, ধরেন আই এ, এই সার্কিটে আই এর সমান সমান আমরা কি লিখতে পারি? আই এর সমান সমান ভি ফাই মাইনাস ই এ, অথবা ই এ মাইনাস ভি ফাই, হোয়াট এভার ইউ সে, ডাজন্ট ম্যাটার। ওকে, বাই জেড এস, এটা লিখতে পারি আমরা, তাই না? এখন দেখেন পি যেহেতু, আচ্ছা আমি 1 মিনিটের একটু বিরতি নিই।
আচ্ছা, যেখানে আমি থেমেছিলাম আবার শুরু করে। আই এর সমান আমরা এটা লিখতে পারি। ওকে, তাহলে আমরা এখন এই কোশ্চেনের দিকে তাকাই দেখি। পি ইজ কনস্ট্যান্ট। তাহলে দেখেন ই এ বাড়া মানে দেখেন এই কোশ্চেন থেকে আমরা দেখতে পাচ্ছি যে আই এ কি হবে, আস্তে আস্তে কমবে, তাই না? এবং যেহেতু পি কনস্ট্যান্ট এবং ভি ফাই কনস্ট্যান্ট, তার মানে আই এ কস ফাই এটাকে আমার কনস্ট্যান্ট যদি আমি রাখতে চাই তাহলে কি করতে হবে দেখেন, আই এর ভ্যালু যদি ম্যাগনিটিউড কমতে থাকে, ওকে, তাহলে কি হবে দেখেন, কস থেটা, আমরা কি জানি থেটার ভ্যালু কমা মানে হলো গিয়া কস থেটার ভ্যালু বাড়া, তাই না? তাহলে এইটা কমা মানে এটা বাড়ায় এটাকে কনস্ট্যান্ট রাখবে। সেই কারণে দেখেন আই এটা আস্তে আস্তে এদিকে শিফট হতে থাকে, এই পজিশনে আসে। এটাকে আমরা বলি ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে যখন রান করবে তখন দেখেন আই এর ভ্যালু হবে সবচেয়ে কম, এরপরে আরো যখন আমি বাড়াতে থাকবো তখন আই আবার এইখানে চলে আসবে, দেখেন সেটা এখানে আছে। এটা ছিল আমার ল্যাগিং পজিশনে, এটা লিগিং পজিশনে। মাঝখানে আর একটা অবস্থা হতে পারতো, সেটা কি ভি ফাই, আর এখানে হয়তো যদি আই এ, ওকে, আর এটা হয়তো আমার ই এ, এটা মাঝখানে আর একটা পজিশন আসতে পারতো। ওকে, এই কারণে এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে বাই চেঞ্জিং দ্য ইন্টারনাল জেনারেটেড ইএমএফ ইএ কিসের মাধ্যমে, ফ্লাক্স চেঞ্জের মাধ্যমে আমরা মোটরের পাওয়ার ফ্যাক্টরকে চেঞ্জ করতে পারি। অর্থাৎ মোটরকে লিডিং থেকে ল্যাগিং বা ল্যাগিং থেকে লিডিং, যেটা আপনি চান সেটা আমরা করতে পারি ডিপেন্ডিং অন দ্য এক্সাইটেশন। এবং এই ঘটনার উপরে ভিত্তি করে আমরা একটা কার্ভ প্লট করি, যেটা অলরেডি আপনারা ল্যাবে করেছেন, হুইচ ইজ কল্ড দ্য ভি কার্ভ। ওকে, সো আমরা একটু ভি কার্ভটা দেখি। দিস ইজ দ্য ভি কার্ভ। একটা মেশিন ইনিশিয়ালি যখন এক্সাইটেশন কম থাকে, অর্থাৎ ফিল্ড কারেন্ট আমি কম রাখি, অর্থাৎ ফ্লাক্স কম থাকে, সেটাকে আমি বলি আন্ডার এক্সাইটেড সিনক্রোনাস মোটর। তো যখন আন্ডার এক্সাইটেড থাকে তখন সে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর থাকে। আস্তে আস্তে আমি যত এক্সাইটেশন বাড়াইতে থাকি, এক্সাইটেশন বাড়ানো মানে দ্য ম্যাগনিটিউড অফ ইএ ইনক্রিজ করে, ইএ বাড়া মানে সে আস্তে আস্তে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আসে যখন আই এর ভ্যালু হয় সবচেয়ে মিনিমাম। আরো যখন আমরা বাড়াই তখন দেখেন আই এটা আবার বাড়তে থাকে এবং তখন সে লিডিং পাওয়ার ফ্যাক্টরে রান করে। ওকে, সেটাকে আমরা বলি ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর। ওকে, সো আন্ডার এক্সাইটেড এবং ওভার এক্সাইটেড কথাটা কোথা থেকে এসেছে? ইএ, দ্য ম্যাগনিটিউড অফ ইএ যদি ভি ফাই এর চেয়ে কম থাকে, অর্থাৎ আন্ডার এক্সাইটেড মানেই হলো ই এর ম্যাগনিটিউড যেটা সেটা ভি ফাই থেকে কম থাকবে। ওভার এক্সাইটেড এর মানে হলো ই এর ভ্যালুটা ভি ফাই এর চেয়ে বেশি থাকবে। এখন দেখা যায় ইএ যখন ভি ফাই এর চেয়ে কম থাকে, অর্থাৎ আন্ডার এক্সাইটেড মেশিনের ক্ষেত্রে সে অলওয়েজ ল্যাগিং লোড হিসেবে রান করে। কিন্তু ওভার এক্সাইটেড মেশিনের ক্ষেত্রে আমরা দুইটা পাইতে পারি, ইদার ইউনিটি অথবা লিডিং। এই দুটাই ওভার এক্সাইটেড মেশিনের ক্ষেত্রে পাওয়া যায়। অর্থাৎ আন্ডার এক্সাইটেড মেশিন দিয়ে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে রান করানো সম্ভব না। ওকে, সো এটা একটা প্র্যাকটিক্যাল ব্যাপার, এটা আমরা মাথায় রাখি। সো এটাই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কেউ কোথাও না বুঝলে আমাকে কোশ্চেন করেন। এবং এখানে একটা দেখেন অ্যাসাইনমেন্ট দেওয়া রয়েছে, draw the vector diagram of a synchronous motor when running at unity pf। অর্থাৎ এই যে ভেক্টর ডায়াগ্রামটা দেখেন, এটা ড্র করা আছে হলো ল্যাগিং পিএফ এর জন্য, এটা ল্যাগিং পিএফ এর জন্য। ইউনিটির ক্ষেত্রে কি হবে এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব। ওকে, সো এইটুক পর্যন্তই আমাদের আজকের ক্লাস ছিল। পরের ক্লাসে মনে একটা ম্যাথ আছে, ইয়েস, সেটা আমরা ম্যাথ করব নেক্সট ক্লাসে। সো এইটুকু পর্যন্ত কারো যদি কোনো কোশ্চেন থাকে সে এখন আমাকে জিজ্ঞেস করতে পারেন। এনি কোশ্চেন? স্যার ওই যে স্পিড রেগুলেশনের সাথে কি স্যার ইফিসিয়েন্সির কোনো সম্পর্ক আছে?
স্পিড রেগুলেশনের সাথে এফিসিয়েন্সির সম্পর্ক। সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে আমি এরকম এফিসিয়েন্সির কোন ইকুয়েশনের মধ্যে আমি স্পিড রেগুলেশনের কিছু দেখি নাই। ওকে, আপনি কি কোথাও দেখেছেন? না স্যার, আমি মানে বলতে চাইতেছিলাম যে যেমন নো লোড দেখেন, অবস্থায় যদি। জি স্যার। এফিসিয়েন্সি মানে কি? ইনপুট পাওয়ার বাই আউটপুট পাওয়ার, তাই না? জি স্যার। তো পাওয়ারের কোনো ইকুয়েশনের মধ্যে কিন্তু স্পিডের কোনো ব্যাপার নাই। হ্যাঁ, কেন ব্যাপার নাই? সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে দেখেন, লোড যাই হোক, হ্যাঁ, সাধারণত একটা মোটর বা যে কোনো ইলেকট্রিক্যাল মেশিন যখন রেটেড লোডে রান করে, ফুল লোডের কাছাকাছি পয়েন্টে তার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পয়েন্টটা আসে। ওকে, সো সেটার সঙ্গে কোনো ইকুয়েশনের মধ্যে আমি স্পিড রেগুলেশনের কোনো কিছু দেখি নাই। ওকে, এই কারণেই আমার মতে আর কি, মানে স্পিডের কোনো এই রেগুলেশন, যেহেতু স্পিড রেগুলেশন যেহেতু এখানে জিরো সিনক্রোনাস মোটরের, এফিসিয়েন্সির কোনোটার মধ্যে এই টার্মটা আসার কথা না। আপনার কোশ্চেনটা কি ছিল, আরেকবার কি বলবেন? আপনি স্যার কিছু মানে বলতে চাচ্ছিলেন? জি স্যার, বলতে চাইতেছিলাম যে নো লোড অবস্থায় যে স্পিডটা থাকে ফুল লোড রেটেতেও সেই স্পিডটাই পাইতেছি আমরা। সে একই স্পিড পাচ্ছি, জি জি। স্যার। তার মানে বলতে চাইতেছি যে এই মোটরের ক্ষেত্রে কি মানে লস কি হবে না স্যার? অবশ্যই লস হবে। দেখেন, মানে আমি আপনাকে বলি, যে কোনো মোটরের দুইটা লস। হ্যাঁ, একটা হলো ধরেন কনস্ট্যান্ট লস, একটা ভেরিয়েবল লস, তাই না? তো কনস্ট্যান্ট লস যেটা, সেটা ডিপেন্ড করে রেটেড কন্ডিশনের উপরে। তার মানে ধরেন ইনপুট ভোল্টেজ। ওকে, এই লস নিয়ে মনে হয় আপনার সিনক্রোনাস জেনারেটরের কিছু ছোটখাটো আলোচনা করেছিলাম, ডিটেলস আলোচনা হয়তো করা হয় নাই। ভবিষ্যতে সময় পেলে আমরা করবো, বিকজ বাই দিস টাইম আপনারা এগুলি জানেন। হ্যাঁ, তো কনস্ট্যান্ট লস যেটা, সেটা ডিপেন্ড করে রেটেড কন্ডিশন। যেমন ইফ দ্য ইনপুট ভোল্টেজ ইজ কনস্ট্যান্ট, স্পিড ইজ কনস্ট্যান্ট, ইনপুট ভোল্টেজ কনস্ট্যান্ট থাকলে আমাদের যে কোর লস কম্পোনেন্ট যেগুলো রয়েছে সেগুলি কনস্ট্যান্ট থাকে। স্পিড কনস্ট্যান্ট থাকলে আমাদের মেকানিক্যাল লস যেটা, হুইচ ইজ প্রপোর্শনাল টু স্পিড, সেটা কনস্ট্যান্ট থাকে। তো অনলি ভেরিয়েবল লস কোনটা? আর্মেচারের যে কারেন্ট ফ্লো হয় সেটা আমার লোডের সঙ্গে চেঞ্জ হয়। বাই দিস টাইম মোটরের ক্ষেত্রে আমরা তাই তো দেখলাম, তাই না? এই যে সিনক্রোনাস মোটর যেটা আমরা এখন পড়তেছি, এখানেও যখন লোড ইনক্রিজ করা হয়, খেয়াল করে দেখেন আর্মেচার কারেন্ট কিন্তু ইনক্রিজ করে বাই ম্যাগনিটিউড, তাই না? আর্মেচার কারেন্ট যদি ইনক্রিজ করে, তখন আমাদের কি চেঞ্জ হবে? ভেরিয়েবল লস যেটাকে আমরা বলি, সেটা আসলে কি? কপার লস, তাই না? সেটা চেঞ্জ হবে। সো যে মেশিনটা নো লোডে ছিল, নো লোডে থাকা অবস্থায় তার কনস্ট্যান্ট লস গুলো তো ছিলই, ভেরিয়েবল লসটা কম ছিল। যেই আস্তে আস্তে লোড বাড়াবেন, তখন তার ভেরিয়েবল লসটা বাড়বে। ওকে, সো ডেফিনেটলি দেয়ার উইল বি লস। আশা করি অ্যান্সারটা পেয়েছেন। জি স্যার। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন? আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিটটা মনে হয় সবাই দিয়েছেন, এটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, আজকে ক্লাস নাম্বার ছিল 17। আচ্ছা, গত ক্লাসে কে যেন আপনাদেরই ক্লাসের নাম্বারের জায়গায় 1501 দিয়েছেন আর কি। হ্যাঁ, 1501 দিয়ে তো কোনো ক্লাস আসলে হবে না। মানে 15 নাম্বার ক্লাস যেদিন হয়েছে, সেদিনকে 15 দিতে যেয়ে 1501 দিয়ে দিয়েছেন। এরকম ভুল করেন না আর কি। ওকে, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা এখানে শেষ করতে পারি। তো